সবার উপর দোয়া এবং শান্তি বর্ষিত হোক এই কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও টপিকস হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর তৃতীয় অংশ। আগের ভিডিওগুলোতে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে দিয়েছিলাম, এখন আমি আজকে তৃতীয় পার্ট দিব। আর এই তৃতীয় পার্ট দেওয়ার আগে কিছু কথা বলে নেই, যারা হচ্ছে 45তম বিসিএস দিচ্ছেন তাদের হাতে যথেষ্ট পরিমাণের সময় আছে যারা প্রথমবার দিবেন, আর যারা 44তম দিবেন তাদের হাতে খুব বেশি সময় নেই। তো অনেকে আমাকে হচ্ছে জানতে চেয়েছেন ইনবক্সে যে মানে প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায়। তো যেহেতু আপনার হাতে সময় খুব বেশি নাই, এখন আজকে হচ্ছে যে 10 তারিখ, তো মে মাসের 27 তারিখে যদি এক্সাম হয় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। 27 তারিখ যেহেতু ফিক্সড, এবং পিএসসি সম্ভবত এই ক্ষেত্রে খুব বেশি স্ট্রিক্ট, যেহেতু করোনার মধ্যেও তারা পরীক্ষা নিয়েছিল। সো এই ক্ষেত্রে ডেটটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তো এখন তাহলে সেই হিসাব করলে আপনার হাতে সময় আছে এখানে 20 দিন আর 47 দিনের মতো। এই 47 দিন ধরেন আপনার কিছুই পড়া হয় নাই, আপনি আগামীকালকে থেকে পড়তে বসবেন, ঠিক আছে? তো আগামীকালকে থেকে পড়তে বসবেন, ধরেন আপনার কিছু পড়া নাই, আগামীকালকে থেকে পড়তে বসবেন, তাহলে আপনাকে অনেক বেশি পরিমাণে পড়তে হবে। আপনার হাতে যদি সময় থাকে আপনি ডেলি 3, 4, 5, 6 ঘন্টা পড়লে হয়ে যাবে, কিন্তু এখন যেহেতু আপনার হাতে সময় নেই, এত বড় একটা সিলেবাস কভার করতে গেলে আপনাকে এখন সময় বেশি বাড়ায় দিতে হবে। সেক্ষেত্রে রোজা চলে আসছে, আপনারা হয়তো এখন দিনে পড়তে পারে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, রোজায় ধরেন দিনে কিছুক্ষণ ঘুমালেন, রাতটা আপনারা পড়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। যেমন ইফতার করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নামাজ টামাজ পড়ে আপনি টানা পড়তে বসে যান, একেবারে সেহরি পর্যন্ত পড়েন, সেহরি পড়ে ফজরের নামাজ পড়ে আপনি আবার কিছুক্ষণ ঘুমিয়ে নেন, তারপরে দিনের বেলায় আপনি ওই রাতের পড়াগুলোই দিনের বেলায় রিভিশন দেন শুয়ে শুয়ে, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে আপনি এই ইফতারির পর থেকে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রাতটাকে এখন ব্যবহার করতে পারেন, যে একেবারে সেহরি খেয়ে ঘুমালেন, আপনি এই টাইমটা শুধু পড়াশোনায় দিলেন। তো এই সময় আপনাকে সময় বেশি দিতে হবে, এই একটা। আরেকটা হচ্ছে গিয়ে আপনাকে সিলেবাস, প্রথমে পড়তে বসার আগে আপনি সিলেবাস নেবেন। আপনার কাছে যদি সিলেবাস না থাকে সেক্ষেত্রে আপনি আমার আগের ভিডিওগুলোতে আপনি সিলেবাস পাবেন, সিলেবাসটা লিখে নেবেন, অথবা আপনি পিএসসির ওয়েবসাইটে সিলেবাস পাবেন, প্রিলিমিনারি সিলেবাসটা ওইখান থেকে ডাউনলোড করে তারপরে আপনি পড়বেন। এখন কথা হচ্ছে আপনি থেকে কি পড়বেন, কোন বই ফলো করবেন, বুক লিস্ট। তো বুক লিস্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বিসিএসের সিলেবাসটা এরকম একটা সিলেবাস, এটা যদি আপনি কাভার করেন তাহলে অন্যান্য জবের ক্ষেত্রেও আপনার প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে, খুব বেশি 80% হয়ে যাবে। খুব অল্প কিছু টপিকস আছে যেগুলো বিসিএস এর সাথে, যেমন শিক্ষক টিচারদের পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলো একটু বিসিএস থেকে একটুখানি ডিফারেন্ট বলতে ধরেন 2% বা 4% ডিফারেন্স। আমি বলছি কেন, কারণ ধরেন নবম দশম শ্রেণীর সাধারণ বাংলা গ্রামার বইয়ে যে টপিকসগুলো আছে এর বাইরে তো আসলে গ্রামারে পড়ার কোনো টপিকস নাই, তাই না? তাহলে ওইগুলোর সাথে আপনি পিএসসির সিলেবাসটা একসাথে করে যদি মানে ধরেন কারক পড়ে ফেললেন, আপনার সব চাকরির ক্ষেত্রে কারকগুলো পড়া হয়ে গেল, সমাস পড়ে ফেললেন হয়ে গেল, ধ্বনি, এইভাবে ধরে ধরে এগুলো আপনি যদি শেষ করেন যে কোনো বেসিক বই থেকে, আপনি কোন বই পড়বেন সেটা কোনো ফ্যাক্ট না, আপনি কতটুকু পড়ছেন, কিভাবে পড়ছেন এবং কতটুকু ধারণ করতে পারছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি সমাস পড়বেন, সমাস যে কোনো বই থেকেই বেসিক জিনিসগুলো পড়ে ফেলবেন, কারণ সাধারণত বেসিক জিনিস থেকেই কিন্তু হচ্ছে কোশ্চেনগুলো আসে। আপনি সবগুলো সমাসের হচ্ছে বেসিকগুলো পড়ে ফেলেন আপনি। আর যেগুলো মুখস্থ টাইপের আছে যেমন প্রবাদ প্রবচন, পরিভাষা, তারপরে হচ্ছে সন্ধিও একটা নিয়ম বুঝতে পারেন, তো নিয়ম বুঝে, যদি অনেকে আছেন যে নিয়মটা বুঝলে মানে কঠিন লাগে, তো সেক্ষেত্রে আপনি সন্ধির এগুলো প্র্যাকটিস করতে পারেন। মানে সন্ধিগুলো যে আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন হয়ে যাবে, অথবা রিডিং পড়লেও হয়ে যাবে, শুনলেও হয়ে যাবে। আপনি সন্ধি বিচ্ছেদের একটা আচ্ছা, সন্ধির নোটটা আমি দিই নাই, আমি দিব। আমি পরিভাষা, বিপরীত শব্দ এগুলোর নোট দিয়েছিলাম, তো সেখান থেকে আমার রোজায় পড়তে ভালো না লাগলে সেখান থেকে আমার ওই অডিওগুলো আপনার মানে শুনতে পারেন হেডফোন দিয়ে। দিনে আপনার পড়তে ভালো লাগছে না, আপনি অডিও শোনেন এবং চোখ বন্ধ করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এবং হচ্ছে এটা মেমোরাইজ করার চেষ্টা করেন। আপনি যখন এটা শুনবেন ওটা আপনি মনে মনে মেমোরাইজ করার চেষ্টা করেন। এইভাবে রোজার সময়টাকে আপনার কাজে লাগান, সময়টা নষ্ট করা যাবে না, যেভাবে পারেন আপনাদেরকে পড়তে হবে। তো আপনি ওই সিলেবাসটার ধরেন একটা টপিকস
নিলেন বাংলাদেশের জাতীয় বিষয় বই, এটা আপনি যে কোনো বই থেকেই পড়তে পারেন। আপনার নবম দশম শ্রেণীর বই, সমাজ বিজ্ঞান বই, আপনার হাতের কাছে যে বই আছে, বা প্রফেসর অ্যাসুরেন্স, এমপি3, যেটাই পড়েন, যে বইই পড়েন না কেন সেটা ভালো করে পড়েন, যে টপিক্সটা পড়েন সেটা ভালো করে পড়েন। যে এখন এমনভাবে পড়বেন যে একটা টপিক্স আপনি পড়লেন, ওই টপিক্স থেকে কোশ্চেন আসলে যাতে আপনার মিস না হয়, আপনি এইভাবে পড়েন। ঠিক আছে, আপনি যখন ধরেন অনেক বেশি পড়তে গেলেন, অনেক বেশি পড়তে গিয়ে আপনার হবে কি, আপনার পড়া জিনিসগুলো আপনি অ্যান্সার করতে পারলেন না। এরকম না করে আপনি এইভাবে পড়েন, টপিকস ধরে ধরে, যে যতটুকু শেষ করতে পারেন। দেখা যাবে 200 মার্কের প্রিপারেশন আপনি নিতে পারলেন না, আপনি যদি 150 নিতে পারেন সেটাও কিন্তু এনাফ বিসিএস প্রিলিমিনারি টিকার জন্য, কারণ 120 দরকার আপনার। তো আপনি 120 দরকার, কিন্তু আপনার চেষ্টা থাকবে 200 শেষ করার। পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলেও ভয়ের কিছু নেই। সবসময় নিজের ভিতরে একটা কনফিডেন্স বজায় রাখবেন যে আমি পারবো। সবসময় নিজের সাথে কিছু আত্মকথন করবেন। আপনি বিসিএস কেন হতে যাচ্ছেন, আপনার জন্য বিসিএসটা কতখানি ইম্পর্টেন্ট। আপনি এইভাবেও বলতে পারেন যে আমার মস্তিষ্ক আমার শরীরের সবচেয়ে কার্যকরী অংশ, আমি আমার মস্তিষ্ককে নির্দেশ দিচ্ছি পড়াগুলো সুন্দরভাবে করার জন্য। এরকম নিজের কাছে কিছু আত্মকথন করবেন এবং নিজে কিছু কল্পনা করবেন যে যে টপিক্সটা আপনার কাছে কঠিন লাগছে ওই টপিক্সটা কীভাবে সহজ করে পড়া যায়, বা আপনি মেমোরাইজ করবেন। এই মেমোরাইজেশন বা কল্পনা আপনাকে অনেক বেশি মানসিকভাবে স্ট্রং করবে, এবং আপনার যে কোনো একটা দুর্বলতা নিয়ে আপনি ভাবতে পারেন যে এটা আমার কিভাবে সমাধান করলে আপনার ভালো। আপনার দুর্বলতা কিন্তু অন্য কেউ আইডেন্টিফাই করতে পারবে না, আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। সো এখন আমি কোশ্চেনে চলে যাচ্ছি। আমি এর আগের ভিডিওতে বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ এই পর্যন্ত বলেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট বলছি। 23 সেন্টিমিটার, এটা বিসিএস কোশ্চেন। তো মৎস্য আইন নিয়ে আর কি কি আছে সেগুলো একটু পড়ে নেই। এখান থেকে ধরেন মৎস্য আইনে যদি প্রশ্ন রিপিট হয় তাহলে এই কোশ্চেনটাই আসবে, আর যদি রিপিট না হয় একটু এদিক সেদিক করতে যায় তাহলে বেসিক এই জিনিসগুলো আছে। মৎস্য সংরক্ষণ আইন 1950 সালে সংশোধিত হয় 2014 সালে। 23 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের হচ্ছে রুই মাছ মারা নিষেধ, 25 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ঝাটকা মাছ মারা নিষেধ, এবং 30 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের পাঙ্গাস, শিলং ও আইড় ধরা নিষিদ্ধ। মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট বা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে অবস্থিত। তো ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এটা বিসিএস এর কোশ্চেন 36 বিসিএস আসছিল। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে অবস্থিত। 26তম বিসিএস এর কোশ্চেন, বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের 5টি গবেষণা কেন্দ্র আছে। স্বাদু পানির কেন্দ্র হচ্ছে ময়মনসিংহ, নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুরে, নদী পানি কেন্দ্র হচ্ছে চাঁদপুর, লোনা পানি কেন্দ্র হচ্ছে পাইকগাছা খুলনা, সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কক্সবাজার, চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট। দেখেন এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে পড়েন যে মৎস্য গবেষণার একমাত্র ইনস্টিটিউট কোথায় আছে, ময়মনসিংহে। তো এটার সাথে রিলেটেড যে 5টা অপশন আছে আপনি এটা পড়ে ফেললেন, রিপিট হলে এটা আসবে, আর মানে রিপিট না হলে এদিক থেকে আসবে। 35 নম্বর বিশেষ একটা কোশ্চেন হচ্ছে, বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? তো বাগদা চিংড়ি হচ্ছে এমপি3 অ্যান্সার আছে 70-এর দশক থেকে, এবং প্রফেসরের অ্যান্সার হচ্ছে 80-এর দশক থেকে। কিন্তু আমি আরও কিছু বই দেখেছি যেখানে হচ্ছে মানে ব্যাখ্যা ছিল, সবগুলোই আমি আরও কিছু রিসার্চ করেছি যে অন্যান্য এমসিএস ডাইজেস্টে কি আছে। তো সেখানে যত হচ্ছে মানে 70-এর দশক থেকে বাগদা চিংড়ির চাষ শুরু হয়, কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে এবং রপ্তানি পণ্য হিসেবে 80-এর দশকে পারফেক্ট মনে হয়েছে আমার কাছে, কারণ 80-এর দশক থেকে রপ্তানিমুখী হয়, কিন্তু 70 দশক থেকে হচ্ছে চাষ শুরু হয়। সেক্ষেত্রে আপনার 80 দশক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। দেখেন বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত 32তম বিসিএস, বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ নিয়ে আর কি আছে একটু দেখি। গলদা চিংড়ি চাষ হয় স্বাদু পানিতে, বাগদা চিংড়ি চাষ হয় লোনা পানিতে, বাগদা চিংড়ি ব্ল্যাক টাইগার নামে পরিচিত। প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হওয়ায় চিংড়ি সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড। মেরিন ফিশারিজ একাডেমি হচ্ছে চট্টগ্রামে। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ প্রজনন খামার অবস্থিত সাভার। কেন্দ্রীয় মুরগি খামার হচ্ছে গো প্রজনন খামার, এটা হচ্ছে বিসিএস কোশ্চেন আসছিল, এই জন্য আমি এই টাইপের যেগুলো আছে বাংলাদেশে সব কয়টা লিখে নিয়েছি, কারণ হচ্ছে মানে এগুলো যে একটু রিপিট কোশ্চেন একটু এদিক সেদিক করতে গেলেই আপনার এই কোশ্চেনটা রিপিট করলো না, কিন্তু অন্য দিক থেকে করলো। কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার হচ্ছে নারায়ণগঞ্জ। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার অবস্থিত বাগেরহাটে।
তারপর হচ্ছে বাথান মৌসুমী চারণভূমি রয়েছে পাবনা জেলায়। বাথান মৌসুমী চারণভূমি আছে পাবনা জেলায়। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার অবস্থিত হচ্ছে বাগেরহাট জেলায়। বড়াল ও গয়লা নদীর অববাহিকায় স্থানীয়ভাবে বাথান আছে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI অবস্থিত সাভার। বাংলাদেশের প্রাণী সম্পদ লিভস্টক অবস্থিত হচ্ছে সাভার, ঢাকায়। 19 BCS এর একটা কোশ্চেন, বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? বাংলাদেশের পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে। বাংলাদেশের পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে। বাংলাদেশের কেন্দ্রীয় গো খামার কোথায় অবস্থিত? 19তম BCS এর কোশ্চেন, বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত হচ্ছে সাভার, ঢাকা। এরপরে হচ্ছে 19তম BCS এর কোশ্চেন, গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লন লিথ গো। 17 BCS এর কোশ্চেন, বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995 সালে। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? বাংলাদেশের বিজ্ঞানীরা মহিষের জিনগত নকশা উদ্ভাবন করেছেন। এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি বলছি, এখন লিখে নিয়েছিলাম। বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র হচ্ছে বাগেরহাট। ব্ল্যাক টাইগার বলে পরিচিত হচ্ছে বাগদা চিংড়ি। সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। দেশি গরু উন্নয়নের জন্য বাংলাদেশের ভারত বিভাগের আগে কয়টি হরিয়ানা গরু আমদানি করেন? ব্রিটিশ নাগরিক লন লিথগো হরিয়ানা গরু আমদানি করেন। এবার চলে যাচ্ছি বাংলাদেশের কৃষিজ সম্পদ। বাংলাদেশের কৃষিজ সম্পদ এই পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি বেসিকগুলো বলছি। বাংলাদেশের কৃষি হচ্ছে ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। বাংলাদেশে আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমশ হ্রাসমান। কারণ কি দেখেন, 2019-20 ছিল 13.35%, 17 থেকে 18 সালে ছিল 14, 13 থেকে 14 ছিল 16 এবং 11 থেকে ছিল 17%। তো 17% থেকে ক্রমান্বয়ে কমতে কমতে 13.35% এসেছে। এটা পরীক্ষার 1 মাস আগে যে তথ্যটা দিবে সেখান থেকে এটা আপডেট করে নিতে হবে। এটা একটু ক্রিয়েটিভ কোশ্চেন ছিল। বাংলাদেশের কৃষি উন্নয়নে গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, পূর্ব নাম ছিল রাষ্ট্রপতি কৃষি উন্নয়ন পদক। কৃষি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ: BRI, বিনা, DAE, BADC, বাড়ি, BARC, BJRI, BSRI, এই কয়টা কৃষি উন্নয়ন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে BRRI। BR2, BR4, BR8, BR3, BR14, BR41, BR56, BR57 হলো ব্রি কর্তৃক উদ্ভাবিত উল্লেখযোগ্য ধান। খরা প্রবণ এলাকায় চাষ করা হয় BR56 এবং 57। খরা প্রবণ এলাকায় চাষ করা হয় BR56 এবং 57। উপকূলে লবণাক্ত এলাকায় চাষের উপযোগী ধান হচ্ছে BR40-41। লবণাক্ত এলাকায় ধান হচ্ছে 40-41। উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী ধান হচ্ছে BR33। বন্যা কবলিত এলাকার উপযোগী ধান হচ্ছে BR28। বৃষাইল নামে পরিচিত বিরি ধান BR4। মালা নামে পরিচিত ধান হচ্ছে BR2। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বিনা। ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বিনা। বিনা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউশন অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। আপনারা আমার এই বাংলাদেশের এই অংশটাকে আপনারা সাজেশন হিসেবেও কিন্তু পড়তে পারেন, কারণ হচ্ছে BCS কোশ্চেনে যেগুলো আসে সেগুলো আছে এবং এর বাইরে যেগুলো বেসিকগুলো আছে সেই কোশ্চেনগুলোও কিন্তু এখানে আছে। বিনা উদ্ভাবিত পচনশীল ধানের জাত হলো ইরাটম 28। বিনা 8-9 এবং বিনা উদ্ভাবিত ধান। ইরাটম 28 হলো বিনা উদ্ভাবিত গামা রশ্মি প্রয়োগের মাধ্যমে ইরি আইট ধানের বংশগতি ধারার স্থায়ী পরিবর্তনের মাধ্যমে জাতটি উদ্ভাবিত হয়। বিনা 8-9 হলো বিনা উদ্ভাবিত লবণাক্ত সহিষ্ণু ধানের নতুন জাত। DAE হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেট অবস্থিত। BADC হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। সারা দেশে কৃষি উপকরণ, বীজ, সার প্রভৃতি উৎপাদন, সংগ্রহণ, পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা টেকসই করে BADC। BARI বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে BARI। BARI গাজীপুরে জয়দেবপুরে অবস্থিত।
মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে শিবগঞ্জ বগুড়া, মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া, ডাল গবেষণা কেন্দ্র হচ্ছে ঈশ্বরদী পাবনা, ফল গবেষণা কেন্দ্র হচ্ছে বিনোদপুর রাজশাহী। এগুলো হচ্ছে বাড়ির অঙ্গ প্রতিষ্ঠান। তাহলে বাড়ির অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ফল গবেষণা ইনস্টিটিউশন, ডাল গবেষণা ইনস্টিটিউশন এবং হচ্ছে মশলা গবেষণা ইনস্টিটিউশন। বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল হচ্ছে BARC, ফার্মগেটে অবস্থিত। BJRC হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। পাট ও তুলার আঁশের মিশ্রণে তৈরি বিশেষ ধরনের তন্তু হচ্ছে জুটন। জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। 2010 সালে জুন মাসে বাংলাদেশের বিজ্ঞানীরা উন্মোচন করেন তোষা পাটের জিনের রহস্য। 2013 সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশের বিজ্ঞানীরা। পাটের জিন রহস্য উন্মোচনকারী দলনেতা হচ্ছেন ডক্টর মাকসুদুল আলম। পাট, পেঁপে, রাবার ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেন ডক্টর মাকসুদুল আলম। পাট, পেঁপে, রাবার ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেন হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। BSRI, বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা অবস্থিত। BJMC, BSDC হচ্ছে টেক্সটাইল, জুট, রেশম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন। BSDC বাংলাদেশ সেরিকালচার বা রেশম ডেভেলপমেন্ট বোর্ড অবস্থিত হচ্ছে রাজশাহী। রেশম ডেভেলপমেন্ট বোর্ড অবস্থিত হচ্ছে রাজশাহীতে। 1789 সালে 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? 1789 সালে 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 10 শালা বন্দোবস্ত হলো জমিদারদের ওপর যে রাজস্ব ধার্য করা হয়েছিল তা। 1905 সালে প্রবর্তিত হয় পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন। 1950 সালে প্রবর্তিত হয় পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন। চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল হয় 1950 সালে পূর্ববঙ্গ ও জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রবর্তিত হলে। 1950 সালের পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রবর্তিত হলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয় 1972 সালে 96 নং অধ্যাদেশের বলে। পরিবার বা সংস্থার মালিকানাধীন মোট জমি 100 বিঘা নির্ধারণ করা হয় 1972 সালের বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং আদেশ বলে। পরিবার প্রতি 60 বিঘা কমিয়ে আনা হয় ভূমি অধ্যাদেশ সংস্কারক 1984 মতে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ওয়ান স্টপ সার্ভিস দেশে প্রথম চালু করা হয় 2014 সালের 13 ডিসেম্বর চট্টগ্রামের সদর সার্কেল ভূমি অফিসে। মোট আবাদযোগ্য জমি 2,50,00,000 একর। এটা আপডেট করে নিতে হবে। এটা কৃষি শুমারি অনুযায়ী, তো নতুন কৃষি শুমারি তথ্য অনুযায়ী এটা আপডেট করে নিতে হবে। কৃষক প্রতি আবাদি জমি হচ্ছে 1.26 একর। মাথাপিছু কৃষি জমি হচ্ছে 0.05 একর। মাথাপিছু জমি হচ্ছে 0.25 একর। মাথাপিছু আবাদি জমি হচ্ছে 0.15 একর। এই সমীক্ষাগুলো মানে পরীক্ষার আগে 15 দিন বা 1 মাস আগে আপডেট তথ্যগুলো আপডেট করে নিতে হবে। এটা তো আমি আগে লিখেছিলাম, সো এটা আপডেটেড না, কিন্তু এই কোশ্চেনগুলো আপনারা লিখে রাখবেন, এই জায়গাটা ফাঁকা রাখবেন। তো পরীক্ষার আগে তথ্যগুলো আপডেট করে নেবেন। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এটা হচ্ছে 22 BCS এর কোশ্চেন। তো এই টাইপের যেগুলো আছে। সূর্যাস্ত আইন চালু হয় 1793 সালে। সূর্যাস্ত আইন চালু হয় 1793 সালে। জমিদারি প্রথা বিলুপ্ত হয় 1950 সালে। জমিদারি প্রথা বিলুপ্ত হয় 1950 সালে। প্রধান দুটি মৌসুমে সারা বছরকে ভাগ করা যায় জলবায়ুর ভিত্তিতে। এবার জলবায়ুতে চলে যাচ্ছি। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস হচ্ছে রবি মৌসুম। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস রবি মৌসুম। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, টমেটো, আলু এগুলো রবি মৌসুমি ফল। বোরো ধান, গম, ডাল, সরিষা রবি মৌসুমি ফল। চৈত্র ভাদ্র মাস হচ্ছে খরিফ মৌসুম। চৈত্র ভাদ্র মাস হচ্ছে খরিফ মৌসুম। ভাটির দেশ বাংলাদেশ। বাংলাদেশের শস্য ভাণ্ডার হচ্ছে বরিশাল। বাংলাদেশের রুটির ঝুড়ি নওগাঁ। মূল্য পরিমাপে কৃষি পণ্যের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান। মূল্য পরিমাপে বা কৃষি পণ্যের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় হচ্ছে ধান। চাষের সময়ের উপর ভিত্তি করে বাংলাদেশে ধানকে 3 ভাগে ভাগ করা যায়: আউশ, আমন এবং বোরো। বাংলাদেশের প্রধান চাষ হলো বোরো ধান। বাংলাদেশের প্রধান চাষ হলো বোরো ধান। চৈত্র বৈশাখে বুনে আষাঢ় মাস শ্রাবণে কাটা হয় আউশ ধান। চৈত্র বৈশাখে বুনে আষাঢ় শ্রাবণে কাটা হয় আউশ ধান। আমন ধান 3 প্রকার: রোপা আমন, বোনা আমন, বাওয়া আমন। অগ্রহায়ণ পৌষ মাসে কাটা হয় বোরো আমন। অগ্রহায়ণ পৌষ মাসে কাটা হয় বোরো আমন। এটা BCS আসছিল, বোরো ধান কখন কাটা হয়। নবান্নের প্রথম দিন পহেলা অগ্রহায়ণ 15 নভেম্বর। নবায়নের প্রথম দিন পহেলা অগ্রহায়ণ 15 নভেম্বর জাতীয় কৃষি দিবস। পহেলা অগ্রহায়ণ অথবা 15 নভেম্বর হচ্ছে জাতীয় কৃষি দিবস। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান।
বসন্তকালে ধান হলো বোরো। সেচের ওপর বাংলাদেশ বহুলাংশে নির্ভরশীল ধান হচ্ছে বোরো। বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষি খাতে। বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষি খাতে। যারা বাংলাদেশে দুর্বল, বাংলাদেশ পড়তে ভালো লাগে না, তারা আমার এই যে বাংলাদেশের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পার্ট, বাংলাদেশে আমি যে সবগুলো ভিডিও দিব সেগুলো খুব বেশি না এবং সিলেক্টিভ কিছু টপিকস থেকে, যেগুলো থেকে সবসময় কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করেই কিন্তু লেখা। বাংলাদেশ পড়তে ভালো না লাগলে এইগুলো আপনারা পড়লে অনেকখানি কাভার হয়ে যাবে আপনাদের। সো এই প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং এগুলো আপনারা নিজেরা একটু শুনবেন এবং লিখে নেবেন। আমি লেখার পক্ষপাতী, কারণ হচ্ছে লিখলে হবে কি আপনার হ্যান্ড রাইটিং ভালো হবে, আপনার হ্যান্ড রাইটিংয়ের স্পিড ভালো হয়ে যাবে এবং এই জিনিসগুলো কিন্তু আপনাকে রিটেনে কাজে দিবে। আর লিখলে হচ্ছে আপনার পড়াটা বেশি মনে থাকবে। আপনি যখন পড়া, লেখা, শোনা তিনটা একসাথে করবেন, সেটা আপনার অনেক বেশি সাহায্য করবে আপনার জিনিসগুলো মনে রাখার ক্ষেত্রে। যারা ভুলে যান, যারা পড়েন, বারবার পড়েন, ভুলে যান, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই জরুরি। চলে যাচ্ছি অন্য কিছু। উৎকৃষ্ট মানের ধান হলো বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের বালাম ধান। তাহলে উৎকৃষ্ট মানের ধান হলো বালাম ধান। বালাম ধান চাষ হয় বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলে। কাটারিভোগ ধান চাষ হয় দিনাজপুরে। কাটারিভোগ হচ্ছে দিনাজপুরের ধান। ময়মনসিংহের ধান হচ্ছে বিরই। নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ধান হচ্ছে কালিজিরা এবং চিনিগুড়া। সবচেয়ে বেশি চাল কল আছে নওগাঁ জেলায়। সবচেয়ে বেশি চাল কল আছে নওগাঁ জেলায়। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে গম। যে সকল ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ হয় তাকে বলা হয় অর্থকরী ফসল। পাট, চা, আলু, আখ, তামাক, রেশম, রাবার এবং তুলা হচ্ছে প্রধান অর্থকরী ফসল। পৃথিবীর প্রায় 1/3 পাট উৎপন্ন হয় বাংলাদেশে। পৃথিবীর প্রায় 1/3 পাট উৎপন্ন হয় বাংলাদেশে। বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে পাটকে বলা হয় সোনালী আঁশ। আঁশ ফসলের জন্য পাট রয়েছে 4 ধরনের পাট। তো 4 ধরনের পাট রয়েছে: দেশি পাট, তোষা পাট, কেনাফ এবং মেস্তা পাট। ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা অঞ্চল বাংলাদেশের শ্রেষ্ঠ পাট বলয়। তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ পাট বলয় হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা বাংলাদেশের শ্রেষ্ঠ পাট বলয়। পাট চাষের জন্য উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। আষাঢ় শ্রাবণ মাসে ভরা বর্ষায় পাট কাটা হয়। আষাঢ় শ্রাবণ মাসে ভরা বর্ষায় পাট কাটা হয়। রিবন রেটিং কি? রিবন রেটিং হলো পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পাটের ছালকরণ পদ্ধতির উদ্ভাবন। রিবন রেটিং পাটের ছালকরণ পদ্ধতি। কাঁচা পাটের গাইডের ওজন কত? কাঁচা পাটের গাইডের ওজন হচ্ছে 4.5 মন অথবা 3.5 মন। এটা MP3-তে দেওয়া আছে 4.5 মন এবং প্রফেসরে দেওয়া আছে 3.5 মন। জব সলিউশনে 3.5 মন দেওয়া আছে। তো অপশনে যদি 4.5 মন থাকে তাহলে এটা দিবেন, আর যদি অপশনে এটা না থাকে তাহলে 3.5 মন দিবেন। 4.5 মন নবম দশম শ্রেণীর বইয়েও আছে। বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল চা। বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল হচ্ছে চা। চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু হচ্ছে 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং 250 সেন্টিমিটার বৃষ্টিপাত এবং আবাদি এলাকায় 40% ছায়ার প্রয়োজন হয়। চাষের জন্য উপযোগী হচ্ছে পাহাড় ও প্রচুর বৃষ্টিপাত চা চাষের জন্য উপযোগী। চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুণ্ডলদের বাগান নামে পরিচিত 1840 সালে। 1854 সালে মতান্তর 1847 সালে সিলেটের মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। মূলত মালনীছড়ায় বাংলাদেশের প্রথম বাণিজ্যিকভাবে চা বাগান হয়। সম্প্রতি পঞ্চগড়ে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। বাংলায় আলু চাষের বিস্তার লাভ করে হচ্ছে ওয়ারেন হেস্টিং। নেদারল্যান্ড থেকে আলু বাংলাদেশে আনা হয়েছিল। কোন দেশ থেকে আলু আনা হয়েছিল? হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে বাংলাদেশে আলু আনা হয়েছিল। অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট রাবার উৎপন্ন হয়। দেশের প্রথম রাবার বাগান হয় 1961 সালে রামু, কক্সবাজারে। রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং বগুড়া অঞ্চলে রেশম চাষ হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম গুটি চাষ হয় চাঁপাইনবাবগঞ্জে। তামাক চাষের জন্য বিখ্যাত রংপুর জেলা। ফুলের রাজধানী বলা হয় যশোরের ঝিকরগাছা উপজেলা। আচ্ছা, আমি হচ্ছে ধারাবাহিকভাবে বাংলাদেশটা শেষ করে দিয়ে তারপরে আমি অন্য সাবজেক্টে চলে যাব। যেমন এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে অনেকে আমাকে নক করেছেন যে গ্রামারের কিছু জিনিস তারা বুঝেন না, যেমন ক্লজ, ন্যারেশনের একটা ভিডিও আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো ক্লজ নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিব। আগে আমি ধারাবাহিকভাবে বাংলাদেশের যেই এগুলো যদি শেষ হয়ে যায়, তো একটা করে না দিলে আমি আপনাদের মতামত চেয়েছিলাম যে আপনাদের কিভাবে দিলে আপনাদের ভালো হয়। তো আমি ধারাবাহিকভাবে বাংলাদেশটা দিচ্ছি আপাতত। তো বাংলাদেশটা দেওয়ার পরে আমি ইংলিশ গ্রামার এবং লিটারেচারে চলে যাব। ইংলিশ গ্রামার লিটারেচারে শেষ করে
আমি হচ্ছে বাংলার কিছু কিছু জিনিস দিয়েছিলাম, তো বাংলার পুরো একটা গাইডলাইন দিব। হচ্ছে বাংলা যেহেতু অনেক বড় এবং বিভিন্ন পড়ার বিষয় এবং মনে থাকে না, তো বাংলাদেশ, ইংলিশ এবং বাংলা, এই তিনটা যদি আপনি ভালো করে শেষ করেন, এখানে কিন্তু একটা অনেক বড় মার্কস ক্যারি করে, প্রায় 100 মার্কস। তো বাংলা, বাংলাদেশ এবং ইংলিশ এখানে 100 মার্ক। এরপর আমরা চলে যাব বিজ্ঞান, কম্পিউটার, এখানে 30 মার্ক। আর থাকবে এরপরে থাকবে হচ্ছে ম্যাথ, মানসিক দক্ষতা। তারপরে আমরা সবার শেষে বাংলাদেশ, এই আন্তর্জাতিক পড়ব, সবার শেষে আন্তর্জাতিক পড়ব। আন্তর্জাতিক যেহেতু অনেক বড় একটা সাবজেক্ট, হাতে খুব বেশি সময় নাই, তো আন্তর্জাতিকটা পড়তে অনেক বেশি সময় লাগবে। তো আন্তর্জাতিকে সব কিছু আমরা পড়বো না, বেসে বেসে কিছু জিনিস পড়বো, সেখান থেকে 20-এর মধ্যে যেমন আপনি 10-12 কমন, আর কিছু কোশ্চেন থাকবে এরকম যেগুলো আপনার জীবনেও কখনো কমন পড়বে না। তো ওইটা নিয়ে কি কমন পড়লো, সেটা আপনি যেটা পড়েন সেটা ভালোভাবে পড়বেন, যাতে ওই পড়া জিনিসগুলো আপনি ভুল না করেন। মূল খেলাটা কিন্তু এখানেই হয়। যারা হচ্ছে পড়া জিনিসে ভুল করে আসে তারাই হচ্ছে প্রতিযোগিতা ছিটকে পড়ে যায়, আর যারা হচ্ছে ওই পাড়া জিনিসগুলাই ভালো করে অ্যান্সার করে আসে তাদের মাস্টাররা তারাই ভালো মার্কস ক্যারি করে। এটা সবসময় মাথায় রাখবেন। তো যে জিনিসটাই পড়েন, অল্প পড়েন, কিন্তু ভালো মতো কোয়ালিটি সম্পন্ন পড়াটা পড়েন, যাতে ওইখান থেকে কোশ্চেন আসলে আপনার কখনোই ভুল না হয়। তামাক, চলে যাচ্ছি। তামাক চাষের জন্য বিখ্যাত হচ্ছে রংপুর জেলা। ফুলের রাজধানী বলা হয় যশোরের ঝিকরগাছা উপজেলায়। আনারস চাষ হয় পাহাড়ি এলাকায়। উত্তরণ বর্ণালী শুভ্র হচ্ছে ভুট্টার নাম। মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সে চলে আসছি, এটা সবসময় আসে এখান থেকে কোশ্চেন। উত্তরণ বর্ণালী শুভ্রা ভুট্টা, উত্তরণ বর্ণালী শুভ্র ভুট্টার নাম। সফল অগ্রণী হলো সরিষার নাম, সরিষা হচ্ছে সফল অগ্রণী। রূপালী ডেলফোজ হচ্ছে তুলার নাম, রূপালী ডেলফোজ তুলা, রূপালী এবং ডেলফোজ হচ্ছে তুলা। সুমাত্রা ম্যানিলা হলো তামাকের নাম, সুমাত্রা ম্যানিলা হলো তামাকের নাম। যমুনা হলো মরিচ, নদী ছাড়া যমুনা কি, নদী ছাড়া যমুনা হলো মরিচ। সবুজ এবং চিত্র, এটা হচ্ছে পুঁইশাকের নাম, সবুজ এবং চিত্র পুঁইশাকের নাম, সবুজ এবং চিত্র পুঁইশাকের নাম। মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা। সিঁদুর, শ্রাবণী হলো টমেটোর নাম, মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা। সিঁদুর, শ্রাবণী হলো টমেটোর নাম। ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সিন্দুরি, ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সিন্দুরি হলো আলুর জাত, ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সিন্দুরি হলো আলুর জাত। গোল্ডেন ক্রম, KY ক্রম, গ্রিন এক্রোপেস, ডায়মন্ড হলো বাঁধাকপি। মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িয়াভাঙ্গা হচ্ছে আম। অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, বরকত, কাঞ্চন, প্রদীপ, সুফি, বিজয় হলো গমের নাম। অগ্রণী, সোনালিকা, আকবর, দোয়েল, অগ্রণী, সোনালিকা, আকবর। আমি এটা লাল কালিতে লিখেছি কারণ এই কোশ্চেনটা বাংলাদেশের কৃষিজ সম্পদ থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা রিপিট হয়েছে সেটা হচ্ছে এইটা, মানে গমের নাম। অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল কখনো আসছে অগ্রণী সোনালিকা কি গমের নাম, কখন আসছে বলাকা দোয়েল কি, অথবা শুধু বলাকা কি, অথবা আকবর কাঞ্চন কি গমের নাম। এই জন্য এটা লাল কালিতে লিখে রেখেছি। চান্দিনা, বিপ্লব, ত্রিবালাম, দুলাভোগ, আশা, সুফলা, প্রগতি, সোনার বাংলা, ময়না, মোহনী, মঙ্গল, হাসি, নিজামী, নিয়ামত, কিরণ, দিশারি, রহমত, গাজী হলো ধানের নাম। আচ্ছা, আমার এই জিনিসগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে এটা আপনাদের কোনো উপকারে আসছে এবং এটা আপনাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য সাহায্য করছে, তো আপনারা কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এটা একটু সবার সাথে শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ড যারা আছেন বিশেষ পরীক্ষা দিবেন, হয়তো বা 40তমতে অ্যাটেন্ড করবেন অথবা 45তমতে নতুন BCS দিবেন, আপনারা সবার সাথে একটু শেয়ার করবেন যাতে এটা এই জিনিসগুলো তাদেরও উপকারে আসে। আর আপনারা আপনাদের কমেন্টস একটু জানাবেন যে আপনারা কি চাচ্ছেন এখান থেকে। আমরা আপাতত কোনো ক্লাস নিচ্ছি না, তো ক্লাস নিচ্ছি না এই কারণে যে আমরা পরে ক্লাস নিব। অনেকে আমাদের ক্লাস নেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। আপনি তো একটা জিনিস রেডিমেড পেয়ে যাচ্ছেন, মানে আপনি জাস্ট আমি যা দিচ্ছি আপনাকে নোট করে এইগুলো আমি দিচ্ছি, আপনারা হয়তো 1 ঘন্টায় পেয়ে যাচ্ছেন, কিন্তু এই 1 ঘন্টার এই জিনিসটা মানে তৈরি করতে আমি যখন পড়াশোনা করেছিলাম তখন আমার কিন্তু এটা 1 ঘন্টায় হয় নাই। এটা করতে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। আমি যখন আমার নিজের জন্য এগুলো করতাম অনেক ধৈর্যের দরকার, এটা আপনারা নিজেরা চিন্তাও করতে পারবেন না যে কত শ্রম দিতে হয়েছে এটা করার জন্য। তো আপনাদেরকে সেই সময়টা দিতে হচ্ছে না, আপনারা সব কিছু রেডিমেড পাচ্ছেন, আপনারা জাস্ট এটা শুনবেন, লিখবেন, পড়বেন। তো
তো এই যে আমি যে আপনার জন্য যে শ্রমটা দিয়েছি এবং আমার দেওয়া শ্রমগুলো আমি আপনাদের সাথে সাহায্য করছি, যাতে আপনাদের যারা বিশেষ পরীক্ষা দিচ্ছেন, যারা হচ্ছে পিছিয়ে পড়া অংশ, যারা পাবলিক ভার্সিটিতে পড়েন না, অথবা দেখা যাচ্ছে আপনি ন্যাশনাল থেকে পড়েছেন, অথবা আপনি এমন জায়গায় আছেন যেখানে হচ্ছে আপনার হাতের কাছে খুব ভালো কোনো প্রতিষ্ঠান নাই, অথবা আপনার কাছে খুব বেশি কোনো বই নাই। সো আপনারা কিন্তু আমার এখান থেকে এই জিনিসগুলো পড়ে ধীরে ধীরে এগুলো আপনারা নোট করে ফেললে আপনাদের নিজের কাছে জিনিসগুলো থাকবে এবং এগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা এটা আমার পেজটা ফলো করে দেখেন এই জিনিসগুলো আপনাদের মানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কতখানি সাহায্য করে। আর আমি আসলে আমার সময় স্বল্পতার কারণে আমি ক্লাসগুলো নিতে পারছি না এখন। আমি আশা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর আমি যদি মানে সুস্থ থাকি, আমি 44তম বিসিএস শেষ হলে 45তম বিসিএস এর জন্য যারা মানে 44তমটা শেষ হবে 27 মে, তো 44তম শেষ হয়ে গেলে আমি 45-এর জন্য ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং সুস্থ রাখে। তো 45তম বিসিএসে আমি ক্লাসগুলো এইভাবে নিব যাতে হচ্ছে আপনি মানে আগে সুন্দর ঠান্ডা মাথায় চিন্তা করে আপনার সফলতা, আপনার দুর্বলতা, আপনার সব কিছু কন্ডিশন চিন্তা ভাবনা করে আপনি কি চান, আপনার কি লাগবে, সেগুলো চিন্তা করে আপনারা ডিসিশন ফাইনাল করবেন যে আপনারা বিসিএস দিবেন। তো সেই ক্ষেত্রে যারা 45তম প্রথম দিবেন, আপনাদেরকে পড়তে হবে যে আপনারা বিসিএস পড়বেন, আপনারা শুধু প্রিলিমিনারি পড়বেন না। যারা বিসিএস দিতে চান এবং চান যে বিসিএসটা আমাকে হতেই হবে, এই টাইপের যারা আছেন তাদেরকে আমি বলবো আপনাদেরকে তাহলে বিসিএসটা পড়তে হবে, শুধু প্রিলিমিনারি বা রিটেন না। 45তম থেকে আমি এই জন্য ক্লাস নেব যেগুলো হচ্ছে আপনার প্রিলি, রিটেন এবং ভাইবা তিনটাকে কম্বাইন্ড করে একটা প্রিপারেশন নিব, যেটা হচ্ছে আপনার তিনটাতে উপকারে আসবে। আপনি প্রিলি প্রিপারেশন দিয়েই আপনি কিভাবে রিটেনের প্রস্তুতি নিতে পারেন এইভাবে। তো এইভাবে করে আমি যে ক্লাসগুলো নিব যাতে করে আপনি 45তম বিসিএস থেকেই আপনার প্রিলি, রিটেন এবং ভাইবার প্রস্তুতি হয়ে যায় এবং প্রিলিমিনারি আপনি প্রথমবারই পাশ করে যান এবং রিটেন আপনি প্রথমবারই পাশ করে যান। আমি খুব অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে আমি এটা শুরু করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ইরি 8 হচ্ছে উচ্চ ফলনশীল ধানের উফশী ধান। বাংলাদেশে প্রথম আমদানি করা হয় ইরি 8 ধান। দেশের নতুন জাত হলো হরিধান। ঝিনাইদহের হরিপদ কাপালিয়ার আবিষ্কারক। উগান্ডান থেকে আনা খরা সহিষ্ণু ধান হলো নালিকা 1। পদ্মা মধুবালা হলদে জাতের তরমুজ। পদ্মা মধুবালা হলো মানে নদী ছাড়া পদ্মা কি? তরমুজ। নদী ছাড়া পদ্মা হচ্ছে তরমুজ। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বীজ, জবা, অমৃতসার, সিঙ্গাপুরি, কলা। ইওরা, শুকতারা, তারাপুরি, নয়নতারা হচ্ছে বেগুন। হাদি ও দানেশ হলো মিষ্টি কুমড়া। হাদি ও দানেশ মিষ্টি কুমড়ার নাম। হাদি ও দানেশ হলো মিষ্টি কুমড়া। এবার চলে যাচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ। বাংলাদেশের খনিজ সম্পদের থেকে কোন কোন বিসিএস এর যে কোশ্চেনগুলো আসছে, 19 বিসিএস, 21 বিসিএস, 21 বিসিএস। এখানে খনিজ সম্পদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি একটু বলছি। বাংলাদেশে আরও আছে, আমি এগুলো বিসিএসগুলো লিখে নেই, কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে বিসিএস কোশ্চেন। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে? সমুদ্র উপকূল এলাকায় মোট গ্যাস ক্ষেত্র আছে 2টি। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়? বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্র 1955 সালে সর্বপ্রথম আবিষ্কৃত হয়। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় 1955 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন হয় 1957 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। মজুদ গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ডের নাম হচ্ছে তিতাস। মজুদ গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ডের নাম হচ্ছে তিতাস। তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ায়। 1962 সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। বিবিয়ানা গ্যাস ফিল্ড অবস্থিত হবিগঞ্জ। বিবিয়ানা গ্যাস ফিল্ড অবস্থিত হবিগঞ্জ। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস কেন্দ্র হচ্ছে সাঙ্গু ভ্যালি। বঙ্গোপসাগরের কোন অঞ্চলে গ্যাস আবিষ্কৃত হয়েছে? বঙ্গোপসাগরের সাঙ্গু, কুতুবদিয়া, কক্সবাজারে গ্যাস আবিষ্কৃত হয়েছে। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সাঙ্গু গ্যাস ক্ষেত্র অবস্থিত বঙ্গোপসাগরে। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়?
জুন 1998 সাল থেকে। বিবিআনা গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? বিবিআনা গ্যাস ফিল্ড হচ্ছে সিলেটে অবস্থিত। বাকরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত হচ্ছে কুমিল্লায়। সেমুতাং গ্যাস ক্ষেত্র খাগড়াছড়িতে। সালদা নদী গ্যাস ক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। সুনেত্র গ্যাস ক্ষেত্র অবস্থিত নেত্রকোনা সুনামগঞ্জ। সুনেত্র গ্যাস ক্ষেত্র অবস্থিত নেত্রকোনা সুনামগঞ্জ। দেশের কোন গ্যাস ক্ষেত্রের প্রথম অগ্নিকাণ্ড হয়? দেশের মাগুরছড়া গ্যাস কেন্দ্রে প্রথম অগ্নিকাণ্ড হয়। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র অবস্থিত হচ্ছে মৌলভীবাজার। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র অবস্থিত মৌলভীবাজার। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? ট্যাংরাটিলা। তো আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে বাংলাদেশের অন্যান্য যে জিনিসগুলো আছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের অনেকগুলো টপিকস কিন্তু আমরা কাভার করে ফেলেছি। তো বাংলাদেশটা দেওয়া শেষ হলে আমরা ইংলিশ ধারাবাহিকভাবে ওই সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করব। আমি এপ্রিল মাসের মধ্যেই এগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে মে মাসের যে টাইমটা আছে সেখানে আপনারা শুধু রিভিশন দিতে পারেন। তো কৃতজ্ঞতা স্বরূপ আপনারা অবশ্যই আমার জিনিসগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি যে আপনাদেরকে এই শ্রমটা দিচ্ছি এটার জন্য কৃতজ্ঞতা স্বরূপ আপনাদের কাছে আমি চাচ্ছি যে আপনারা আমার এখানে লাইক, শেয়ার এবং কমেন্টস করেন এবং আপনাদের কার কি লাগবে সেটা একটু জানাবেন। আল্লাহ সবাইকে নেক হায়াত এবং উপকারী জ্ঞান দান করুক। সবার উপর শান্তি এবং দোয়া বর্ষিত হোক।